তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায় মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে। আপনারা জানেন চাঁদের একেবারে কাছে পৌঁছে গেছে নোভা সি ল্যান্ডার। আজ রাত্রির বেলাতেই চাঁদের 100 কিলোমিটার নিকটবর্তী কক্ষপথে পৌঁছাবে। সেই বিষয় নিয়ে খবর থাকবে এবং থাকবে লাইভ ট্র্যাকিং। এছাড়া আজকে রাত্রির বেলাতে এই 9টা-10টার মধ্যেই কিন্তু পৃথিবীতে আছড়ে পড়বে একটি স্যাটেলাইট। সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে সবার প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গগনযান। গগনযান মিশনের একটি ক্রায়োজেনিক ইঞ্জিনকে সফলভাবে পরীক্ষা করেছে ইসরো। তার পোস্টও করেছে, ছবিও শেয়ার করেছে। সেই বিষয় নিয়ে আজকের প্রথম আপনাদের প্রতিবেদন। ভারতীয় মহাকাশচারীদের পৃথিবীর সীমানার বাইরে পাঠানোর তোড়জোড় শুরু করেছে ইসরো। সেই অভিযানের নাম দেওয়া হয়েছে গগনযান। চলতি বছরেই গগনযান 1 মহাকাশচারীদের ছাড়াই মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিতে পারে। সেই অভিযানের গুরুত্বপূর্ণ ইঞ্জিন পরীক্ষা করে দেখল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। পরীক্ষাটি সফল হয়েছে। এর ফলে মহাকাশে ভারতীয়দের পাঠানোর বিষয়ে আরও এক ধাপ এগিয়ে গেল ইসরো। বুধবার ইসরোর তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে গগনযানের CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিনটি সফলভাবে পরীক্ষা করা হয়েছে। ওই ইঞ্জিন গগনযানের একটি বিশেষ পর্যায়ে মহাকাশচারীদের শক্তি যোগাবে। ক্রায়োজেনিক পর্যায়ে যখন পারিপার্শ্বিকের তাপমাত্রা অত্যন্ত কম থাকে ওই সময় ইঞ্জিনটি কাজে লাগবে বলে জানিয়েছে ইসরো। ইসরোর মহাকাশচারীদের যে যানে করে গগনযান অভিযানে পাঠানো হবে তার নাম লঞ্চ ভেহিকেল মার্ক 3। গত বছর থেকেই গগনযানের একাধিক যন্ত্রপাতির পরীক্ষা নিরীক্ষা করে চলেছে ইসরো। ক্রায়োজেনিক ইঞ্জিন পরীক্ষা সেই তালিকায় সপ্তম। তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে সফলভাবে এই পরীক্ষা করা হয়েছে। এর ফলে ক্রায়োজেনিক ইঞ্জিনটিকে হিউম্যান রেটিংয়ের স্তরে উত্তীর্ণ করা গিয়েছে। এবার মানুষের সেই ইঞ্জিনে উঠতে আর কোনো বাধা নেই। একই সঙ্গে ইসরো জানিয়েছে মাটিতে থাকাকালীন গগনযানের যা কিছু পরীক্ষার প্রয়োজন ছিল ক্রায়োজেনিক পরীক্ষাই ছিল তার মধ্যে শেষ। এই পর্যায়ে আর কোনো পরীক্ষা বাকি নেই। পৃথিবীর বাইরে মহাকাশের 400 কিলোমিটার কক্ষপথে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে ইসরোর। নানা পর্যায়ে তার পরীক্ষা নিরীক্ষা চলছে। প্রথমে বোম মিত্রা নামের একটি মহিলা রোবটকে মহাকাশে পাঠাবে ইসরো। সেই অভিযান সফল হলে মহাকাশে মানুষ পাঠানো হবে। আশা করছি 2025-এ ভারতীয় মহাকাশচারীরা গগনযান মিশনে মহাকাশে পাড়ি দেবে। আর এবছরে গগনযান 1 এবং 2 হয়ে যাবে। গগনযান 1-এ কোনো মহাকাশচারী বা কোনো রোবট ছাড়াই যাবে। আর গগনযান 2-তে এবছরের সম্ভবত ডিসেম্বরে গগনযান 2-তে বোম মিত্রা পাড়ি দেবে। আর 2025-এ আশা করছি মহাকাশচারীরা যাত্রা করবে। সফল হোক সেই মিশন। ব্ল্যাক হোল খেয়ে নিচ্ছে প্রতিদিন একটি করে সূর্য, এরকম অবাক করা তথ্য এসছে। সেই তথ্যে যাব, তবে তার আগে আমরা একটু লক্ষ্য রাখব নোভা সি ল্যান্ডারের দিকে। নোভা সি ল্যান্ডার এটি 15 তারিখে লঞ্চ করা হয়েছিল ফ্যালকন 9 রকেটে চাপিয়ে, এবং সেটি ঠিকঠাক মতো চাঁদের দিকে উড়ে গেছে আর একেবারে চাঁদের খুব কাছে পৌঁছে গেছে। সেটি কিন্তু আজকে রাত্রেই চাঁদের কক্ষপথে প্রবেশ করবে। আমরা চলে যাব লাইভ ট্র্যাকিংয়ে এবং দেখে নেব এই মুহূর্তে নোভা সি ল্যান্ডারের পজিশন কি। আমরা চলে এসেছি লাইভ ট্র্যাকিংয়ে। আর এই মুহূর্তে নোভা সি ল্যান্ডারকে দেখতে পাচ্ছেন। মিশনটি কিন্তু 6 দিন 7 ঘন্টা 29 মিনিট 38 সেকেন্ড 39 সেকেন্ড এটা বাড়তে থাকবে। এটা হচ্ছে মিশনের বয়স, মানে 15 তারিখ লঞ্চ করার পর থেকে এতটা টাইম সে পার করেছে। আর লুনার ল্যান্ডিংয়ের তার যে বাকি 1 দিন 9 ঘন্টা 14 মিনিট 8 সেকেন্ড 7 সেকেন্ড কমতে থাকবে। কেপ কানাভারাল থেকে লঞ্চ হওয়ার পর ফ্লোরিডা থেকে সেটিকে একেবারে পৃথিবীর কক্ষপথে ঘুরিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে একেবারে 3,65,000 কিলোমিটার পার করে গেছে। আর 20-30 হাজার কিলোমিটার বাকি। আজকে রাতের মধ্যেই সেটি প্রবেশ করে যাবে আর চাঁদের নিকটবর্তী কক্ষপথে সে কিন্তু কালকে রাত অবধি ঘুরবে। আর কালকে রাতের পর সেটি ল্যান্ড করবে চাঁদের মাটিতে এবং একেবারে উত্তর মেরু থেকে 300 কিলোমিটার দূরে সেটি ল্যান্ড করবে। এর নাম নোভা সি ল্যান্ডার। 6টি পেলোড রয়েছে, 6টি পেলোডই কিন্তু পাঠিয়েছে নাসা। আচ্ছা, ব্ল্যাক হোলের যেই ব্যাপারটা জানা যাচ্ছে সেই ব্যাপারটা নিয়ে আলোচনায় চলে আসি।
ব্ল্যাক হোল নাকি গিলে খাচ্ছে প্রতিদিন একটি করে সূর্য। বিষয়টি কি, সেই বিষয় নিয়ে জেনে নেব। ব্ল্যাক হোল মহাকাশের অনন্ত বিস্ময়, মহাজাগতিক খিদে তাদের। এবার মহাকাশ বিজ্ঞানীরা সাক্ষী হলেন কৃষ্ণ গহ্বরের কীর্তির। প্রতিদিন তার ভিতরে সেদিয়ে যায় আমাদের সূর্যের সমান বিপুল ভর, অর্থাৎ দৈনিক একটা করে সূর্য গিলে খেয়েই নিজের খিদে মেটায় ব্ল্যাক হোলটি, আকারে যে 1700 কোটি সূর্যের সমান। এই ব্ল্যাক হোলটির আর এক বিশেষত্ব হলো এটি এযাবৎ আবিষ্কৃত ব্রহ্মাণ্ডের সবচেয়ে উজ্জ্বল বস্তু, যা ঔজ্জ্বল্যে আমাদের সূর্যের চেয়ে 500 ট্রিলিয়ন গুণ উজ্জ্বল। নেচার অ্যাস্ট্রোনমি নামের এক জার্নালে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্র। সেখানে জানানো হয়েছে এই ব্ল্যাক হোলের আলো 1200 কোটি আলোকবর্ষ দূর থেকে পৃথিবীতে পৌঁছাচ্ছে। উল্লেখ্য, ব্ল্যাক হোলের গঠন ও চরিত্রকে আরও নিখুঁতভাবে জানতে সারা পৃথিবীতেই কাজ করে চলেছেন বিজ্ঞানীরা। মিলছে নিত্য নতুন তথ্য। বছরখানেক আগে বিজ্ঞানীরা দাবি করেছিলেন মহাকাশে বিপুল সুনামি তৈরি করে ফেলতে পারে ব্ল্যাক হোল। এবার তাদের মহাজাগতিক খিদের দর্শন পেলেন গবেষকরা। এর আগেও 18টি অতিকায় কৃষ্ণ গহ্বরের দর্শন পেয়েছিলেন তারা, যে ব্ল্যাক হোলগুলি কাছাকাছি থাকা তারাদের গপগপিয়ে গিলে চলেছে। 60 কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত ছিল সেই ব্ল্যাক হোলগুলি। তো এই ছিল ব্ল্যাক হোলের বিষয়, খুব ছোট্টর উপরে ভিডিও। আচ্ছা বলে রাখি, আমরা কিন্তু লাইভে আসছি, তার কারণ আমি আপনাদেরকে বলেছিলাম মিনিমাম 70-80 জন যদি থাকে তবে আমরা চলে আসব 23 তারিখ ভোরবেলায় বা 22 তারিখ মাঝরাতের পর লাইভে। আপনারা অনেকে জানিয়েছেন, আমি যা দেখলাম তাতে প্রায় 500-600 জন বলেছেন যে তারা থাকবেন। খুব সৌভাগ্য আমাদের, 500-600 জনের মধ্যে যদি 200 জনও থাকেন তাও কিন্তু জমে যাবে এই যে অবতরণ সেটা দেখতে। আর অবতরণ হবে ভারতীয় সময় 23শে ফেব্রুয়ারি ভোরবেলায়, মানে 22 তারিখ রাত যখন পার করবে ভোর 4:19। এটাই এখনো অবধি টাইম, এবং সেটা টাইম অনুযায়ী হচ্ছে সেন্ট্রাল টাইম, যেটা সিএসটি সেন্ট্রাল স্ট্যান্ডার্ড টাইম, সেটা হচ্ছে বিকাল 4:19। সেটা আমাদের ভারতীয় 4:49, সেটা আমাদের ভারতীয় সময় অনুযায়ী ভোর 4:19, বাংলাদেশের সময় অনুযায়ী ভোর 4:49, 23 তারিখ ভোরবেলায়। ঠিক আছে, 22 তারিখ রাতের পর, মানে আগামীকাল কেটে যাওয়ার পর, আগামীকালকে সারাদিন পরে রাত্রির 12টা বাজবে তারপরে। তো আমরা অবশ্যই আসবো, তো খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এবার আসি সর্বশেষ যেটা লাইভ ট্র্যাকিং করব, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ERS-2 স্যাটেলাইটটি, সেটি আজকে রাত্রির 9:20 নাগাদ অ্যাটমসফিয়ারে প্রবেশ করবে, এবং সেটি এই মুহূর্তে কীরকম অবস্থায় আছে আপনাদের জানাই। চলে এলাম লাইভ ট্র্যাকিংয়ে, এবং ERS-2কে দেখতে পাচ্ছেন আর কিন্তু 4 ঘন্টা 15 মিনিট, তার মানে এখন 7টা বাজে, তার মানে আর একটু পিছিয়েছে, মনে করা হচ্ছে রাত্রির 11টা নাগাদ। তার কারণ এটি নিয়ন্ত্রণহীন, তার জন্য একেবারে পুরোপুরি বলা যাচ্ছে না। তবে আমরা এখনও অবধি যেটা দেখতে পাচ্ছি তাতে প্রশান্ত মহাসাগরের উপরই এটি আছড়ে পড়ার কথা, আর এটির কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হবে না, কোনো মানুষেরও নয়, কোনো জীবজন্তুর নয়, একেবারে খুবই ছোট্ট ক্ষুদ্র, যা কিনা এসে সাগরে পড়বে, তার দ্বারা কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। আর এটার মানে কোনো স্থলভাগে পড়ার যে চান্স সেটিও একেবারে খুবই কম, কারণ অরবিটাল মেকানিজম একে টেনে নিয়ে গিয়ে ফেলবে একেবারে সমুদ্রের মধ্যে। আচ্ছা, আমাকে এই যে সন্ধ্যেবেলায় এই বিষয়ক যে ভিডিওটা দিয়েছে, একজন বলছিলেন যে নিয়ন্ত্রণহীন, তাহলে তাকে কিভাবে এনে ফেলাবে? এটাই তো অরবিটাল মেকানিজম বলা হয়। পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে একটা সময় সে বায়ুমণ্ডলের কাছাকাছি এসে চলে আসবে, এবং সে কিন্তু বায়ুমণ্ডলে প্রবেশ করবে, আর প্রবেশ একবার করে গেলে সে একেবারেই তার সমস্তটাই শেষ হয়ে যাবে জ্বলে পুড়ে, এবং খুবই হয়তো সামান্য টুকরো এসে পড়বে, সেগুলো কোনো ক্ষয়ক্ষতির ব্যাপার নেই, ম্যাক্সিমামটা সমুদ্রেই পড়বে। তার কারণ পৃথিবীর 3 ভাগই জল আর 1 ভাগ মাত্র স্থল, তাই স্থলভাগে পড়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। এর আগের যে আপডেটগুলো বা এর আগের যে মহাকাশ যানগুলো এসে পড়েছে সেগুলোতে আমরা তাই দেখতে পেয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকে সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডা। সমস্ত রকম খবরাখবর দিয়ে দিলাম, একদম আপ টু ডেট করে দিলাম আপনাদেরকে মহাকাশ বিষয়ক সমস্ত খবরাখবরে। তো আশা করি এই আপডেট আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।